নমস্কার, আমরা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শ্রীঘর কলিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ হোক কাল, কাল হোক পরশু জেলে যেতে হবে। কোন ধারায় যাবেন, কোন পার্টিকুলার মামলায় যাবেন সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু প্রেক্ষাপট কিন্তু একটার পর একটা তৈরি হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 188 এই শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কোনো সিকিউরিটি নেই। যা সিকিউরিটি আছে সাংসদরা জাপান তাই। ফলত সেখানে যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিংবা কলকাতা পুলিশ বা বিধাননগর পুলিশ তাকে গ্রেফতার করতে যান, অ্যাপারেন্টলি কোনো বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা নেই। আমি আজকে এই কথাটা বলে আমি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিটা অচিরেই হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আমি এক্ষুনি বলছি না যে গ্রেফতার হবেনি, কিন্তু গ্রেফতার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল আপনাদের কাছে আমরা জানিয়েছিলাম, সেটা হচ্ছে যে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে সেখানে এফআইআর হয়েছে এবং সেই এফআইআরে 7 পাতার অভিযোগপত্র জমা পড়েছিল 5 তারিখ। 4 তারিখ ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, 5 তারিখ বিধাননগরের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে সেখানে 7 পাতার একটা লিখিত অভিযোগ জমা পড়েছে, যেটা আমার কাছে তার প্রতিলিপিটা আছেও। আমি চোখ বলেছিলাম যেখানে দাঁড়িয়ে তারা যে ধারাগুলো দেওয়া হয়েছে, ধারার মধ্যে দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ধারার মধ্যে 192, 196, 35-2, 35 353 1C, 123-2, 125 এর মধ্যে একাধিক ধারা আছে নন বেলেবল, অর্থাৎ জামিন তিনি পাবেন না যদি এই ধারাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। এখন এই ধরনের লিখিতভাবে অভিযোগ যখন জমা পড়ে রাজনৈতিক নেতাদের সম্বন্ধে, সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সম্বন্ধে যখন অভিযোগ জমা পড়ে, প্রাইমারিলি অভিযোগ জমা পড়লেই কিন্তু এফআইআরটা হয় না, তার একটা ইনভেস্টিগেশন হয় এবং সেই ইনভেস্টিগেশনে যদি আপাত দৃষ্টিতে প্রমাণিত হয় যে প্রচুর অভিযোগ আছে, তাহলে তার ভিত্তিতে কিন্তু শেষ পর্যন্ত একটা এফআইআর রুজু করে নির্দিষ্ট থানা। আমি দেখছিলাম অফিসার ইনচার্জ সাইবার ক্রাইম পুলিশ স্টেশন বিধাননগর পুলিশ কমিশনারের অধীন যেটা এফআইআরটা হয়েছে, 7 পাতার লিখিত অভিযোগ জমা পড়েছে এবং সেই 7 পাতার লিখিত অভিযোগের মধ্যে মহেশতলায় রোড শো করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু এমন মন্তব্য করেছিলেন যাতে মানুষের জীবনহানি হতে পারে, এই ধরনের অভিযোগ ছিল। মহেশতলায় 27 এপ্রিল হরিণঘাটা গেট নাম্বার 4-এ যেখানে রোড শো করেছেন সেখানেও এই ধরনের কিছু মন্তব্য করেছেন, সেগুলোকে লিঙ্ক সহ যিনি অভিযোগকারী রাজীব সরকার সেটা তুলে দিয়েছে। আরামবাগে 27 এপ্রিল সেখানে যে অভিযোগ, সেখানে যে রোড শো করেছিলেন সেখানে যে বক্তব্য রেখেছেন, বক্তব্য রাখার সময় সেটা তার লিঙ্ক তুলে দিয়েছেন। এবং নন্দীগ্রামে 25 মার্চ 2026 যে বক্তব্য রেখেছিলেন, বক্তব্যগুলো কখনো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে আঘাত করা হয়েছে কিংবা এমন কিছু মন্তব্য করা হয়েছে যে কারণে মানুষের মৃত্যু করতে পারে। কারণ আমরা দেখেছি 2023, আমরা দেখেছি 2021 58 জন মানুষের মৃত্যু দেখেছি বাংলা নির্বাচন কেন্দ্র করে। ফলত স্বাভাবিকভাবে ডিজে বাজাবো, দুপুর 4টে, দুপুর 2টো, যে জাতীয় মন্তব্য এবং আরো বেশ কিছু এমন মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো যিনি অভিযোগকারী রাজীব সরকার তিনি লিখিতভাবে তুলে দিয়েছেন, কোট করে দিয়েছেন এবং তার সঙ্গে নির্দিষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তার লিঙ্কটা পর্যন্ত তুলে দিয়েছেন। একটু ভালো করে খেয়াল করে দেখছিলাম 7 পাতা যে অভিযোগটা জমা পড়েছে, এটা যে কোনো ব্যক্তির পক্ষে এই জাতীয় লিখিত অভিযোগ কোনো থানায় জমা দেওয়াটা নেক্সট টু ইম্পসিবল। প্রথমত বলিনি 5 তারিখ, 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, 5 তারিখ লিখিতভাবে অভিযোগটা জমা পড়েছে আর 15 তারিখ আলটিমেটলি এফআইআরটা রুজু হয়েছে। মানে 10 দিন ইন বিটুইন পিরিয়ডটা হচ্ছে 10 দিন। এই 10 দিনে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তাদের ইনভেস্টিগেশন কমপ্লিট করেছেন এবং আপাত দৃষ্টিতে যখন একটি থানা নিশ্চিত হয় যে অভিযোগের মধ্যে সারবত্তা আছে, তখনই কিন্তু এফআইআরটা রুজু হয়, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হল। আমি প্রাইমারিলি যখন গতকাল এই খবরটা পেয়েছিলাম, আমার কোনো একটা জায়গায় মনে হয়েছিল অনেকেই তো অভিযোগ করতে পারেন এরকম 8-10টা অভিযোগের মতো একটি, কিন্তু না, আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে পুরো অভিযোগপত্র, লিখিত অভিযোগপত্র যেটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে রয়েছে বা পড়েছে, ডিটেলসটা রয়েছে, আমি সেটা পড়ে দেখছিলাম। এটা কোনো পাকা মাথার, আমি বলছি এর মধ্যে ব্রেন প্ল্যান আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কিছু অফেন্স করেছেন যেখানে তার জেলে যাওয়াটা নিশ্চিত এক প্রকার হতে পারে এবং এটার পেছনে কোনো খুব বড় লেভেলের আইনজীবী ড্রাফটিং আছে। এটা যে কোনো মানে জুনিয়র অ্যাডভোকেট বা কারোর পক্ষে এই ধরনের ড্রাফটিংটা সম্ভব নয়। 7 পাতায় প্রতিটি ছত্রে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনটাকে হাতে তুলে নিয়েছেন এবং শেষ পর্যন্ত মানুষের প্রাণহানির কারণ হতে পারে, যেটার জন্য আমি খুব ইনসিকিউর বোধ করছি, পাড়া প্রতিবেশী ইনসিকিউর বোধ করছে এবং প্রত্যেকটা বিএনএস এর ধারা তুলে কোট করে লিখিত এই অভিযোগপত্র জমা করেছে। সামগ্রিকভাবে এই অভিযোগপত্রটা দেখলে যে কোনো মানুষকে কিন্তু ডেকে পাঠানোর যথেষ্ট স্কোপ আছে এবং এক্ষেত্রেও কি ডেকে পাঠানো হবে, আমার নিজের ধারণা ডেকে পাঠানো হবে। গৌরব চ্যাটার্জি, আপনারা জানেন গৌরব চ্যাটার্জি, তিনি গ্রেফতার হয়ে এই মুহূর্তে জেল খাটছেন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জেল খাটবেন না, সেটা ভবিষ্যৎ বলবে। সেটা বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কি করবে এবং সর্বোচ্চ স্তরে কোনো নির্দেশ আসে কিনা তার উপর নির্ভর করবে সামগ্রিকভাবে পুরো বিষয়টা। এ তো গেল একটা দিক। আমি জাস্ট এফআইআর যেটা হয়েছে সেই এফআইআর ভিত্তিতে অভিষেককে অ্যারেস্ট করার সমস্ত উপকরণ কিন্তু মাল মশলা রসদের মধ্যে আছে। আমি প্রথম দিন এফআইআরটা পাওয়ার পর আমি এটা 3 বার এফআইআরটা পড়েছি, পড়ার পর আমার মনে হয়েছে ওয়েল ড্রাফটেড অভিযোগপত্র, যেখানে
বিধাননগর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এফআইআর গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই, এবং যে যে ধারা দিয়েছেন তার মধ্যে একাধিক ধারা আছে নন বেলেবল, অর্থাৎ গ্রেফতার হলে তিনি কিন্তু জামিন পাবেন না। প্রশ্ন হচ্ছে গর্গ চ্যাটার্জি যদি গ্রেফতার হতে পারেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন না কেন? এটা তো গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার কিন্তু আরো কিছু মেটেরিয়ালস জড়ো হয়েছে। আপনারা জানেন গতকাল শুভেন্দু অধিকারী গিয়েছেন ফলতাতে, সেখানে কর্মী সভায় বক্তব্য রেখেছেন। তার আগে ডায়মন্ড হারবারে গেছেন, সেখানে ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা করেছেন। সেই প্রশাসনিক সভা করে চলে গেছেন ফলতা। সেই ফলতাতে গিয়ে যখন কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন সেখানে একটা সাংঘাতিক কথা বলেছেন যে ভাইপো যাবে কোথায়, 24টা লিপস অ্যান্ড বাউন্সের প্রপার্টি আমি আমরা করেছি, কলকাতা কর্পোরেশন থেকে নথি সংগ্রহ করেছি। অর্থাৎ একজন ব্যক্তির পক্ষে, যে বয়সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স, তার পক্ষে কলকাতার প্রাইম লোকেশনে 24টা প্রপার্টি করা, কত কোটি টাকার ইনভলভমেন্ট, কত 100 কোটি টাকার ইনভলভমেন্ট আমরা কেউ জানি না, সেটা প্রপার্টি ডিটেলসটা জানি না, কিন্তু সেটা কালকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার শপথ নেওয়ার 7 দিনের মধ্যে কিন্তু সেটা প্রকাশ্যে ঘোষণা করে দিয়ে এই মেসেজটা দিলেন যে ইউ গেট রেডি ফর দ্য ফাইনাল কল। সেই ফাইনাল কলটা কি তাকে শ্রীঘরে যাওয়ার জন্য কল? আমার নিজের মনে হয়েছে লিপস অ্যান্ড বাউন্স সম্বন্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রকাশ্যে একদম ওই ফলতার মাটিতে জাহাঙ্গীর যেখানে মাতবরি করে সেই মাটিতে দাঁড়িয়ে বক্তব্য রাখা, এবং তার পাশাপাশি এই এফআইআরটা যেটা 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর 5 তারিখ জনৈক রাজীব চৌধুরী করেন। রাজীব চৌধুরীকে কেউ বেসিক্যালি আমরা চিনতাম না, কিন্তু এই লিখিত অভিযোগপত্রটা পড়ার পর আমার মনে হয়েছে যে খুব বড় মাপের আইনজীবী ড্রাফটিংটা করেছেন, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালানো মুশকিল। ফলত লিপস অ্যান্ড মাউসে ইডি ঢুকবে কিনা, শেষ পর্যন্ত গ্রেফতার হবে কিনা, কিংবা এই এফআইআর এর ভিত্তিতেই তাকে হয়তো পিক আপ করা হতে পারে, এবং এক ডাকি কি তিনি যাবেন, কিন্তু আবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট জামিনের চেষ্টা করবেন, জানি না, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু যাওয়ার কলিং বেলটা কিন্তু বেজে গেছে, বলছে আয় 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 শ্রীঘরে আয় তুই, একটা ডাক কিন্তু অ্যাপারেন্টলি আমার মনে হচ্ছে এই এফআইআর এবং লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত যে প্রপার্টি সংক্রান্ত ডিটেলসটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় দিয়েছেন তার প্রেক্ষিতেই এটা বলছে। এই ঘটনাগুলো যখন বলছি তখন আরো খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে সেগুলোকে উল্লেখ করাটা খুব জরুরি। যে দেখুন, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন এবং পুলিশ, এইগুলো একটু খুব ভাইটাল একটা সরকার চালানোর ক্ষেত্রে। আপনারা দেখেছেন প্রশাসন চালানোর ক্ষেত্রে একাধিক প্রায় 300-র কাছাকাছি অফিসারকে, যাদের বয়স 60-এর ওপর হয়ে গিয়েছিল, মানে ওয়ান কলে একটা চিঠিতেই প্র্যাকটিক্যালি তাদের বসিয়ে দেওয়া হয়েছে। একাধিক লোককে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে, যারা এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কলকাতার আশেপাশে পোস্ট হোল্ড করে, যারা দিনের পর দিন করাপশনকে এনকারেজ করে গেছেন, বা তৃণমূল কংগ্রেসটা করে প্র্যাকটিক্যালি নিজেরা মূল কাজটা করতেন না, কিন্তু রাজ্য সরকারের এন্টায়ার করাপশন পার্টির অংশীদার হয়েছিল, তাদের অনেকেই পাহাড়ে কিংবা কোচবিহার কিংবা রায়গঞ্জে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেটা তো বলে একটা দিক। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা, তাদের সাসপেন্ড করা হয়েছে। একাধিক পুলিশ অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে, সেগুলো আপনারা জানেন। পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ অনেকদিন আগে নির্বাচনের আগে বদলেছিল, কিন্তু এই নির্বাচন চলে যাওয়ার পর, নতুন সরকার আসার পর পুলিশকে যে প্রোঅ্যাক্টিভ ভূমিকাটাই দেখা যাচ্ছে, সেটা কিন্তু ইন্টারেস্টিং। গত 15 বছর ধরে তারা এই ধরনের ভূমিকা পালন করেনি, যেটা এগিয়ে গিয়ে প্র্যাকটিক্যালি ফ্রন্ট ফুটে ফেলছে রাজ্য পুলিশ। ফলত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আইএস, WBCS একাধিক লোককে পোস্টিং দেওয়া হয়েছে, যেগুলোতে পুরো খোল বলছে বদলে গেছে অনেকটা অ্যাডমিনিস্ট্রেশনে। এটা গেল যখন একদিক, তেমনি শিক্ষাক্ষেত্রেও কি কি রিফর্মস আনা হচ্ছে 2-4 দিনের মধ্যেই হয়তো আমরা বুঝতে পারবো। সোমবার দিন প্রেস কনফারেন্স, সোমবার দিন ক্যাবিনেট মিটিং আছে, এবং সেই ক্যাবিনেট মিটিং এর পর চাকরি, কর্মসংস্থান, স্কুল, সেই সব বিষয়গুলো জানা যাবে। একাধিক শিক্ষা সংক্রান্ত দফতরে যারা আধিকারিক হয়ে বসেছিলেন, যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা বালুর কন্যা, যিনি প্রিয়দর্শিনী মল্লিক স্কুল সার্ভিস কমিশনে বোধহয় সেক্রেটারি পোস্টে বসছিল, শি ওয়াজ আস্কড টু গো। তাকে বলা হয়েছিল রিজাইন করতে, করেনি, শি ওয়াজ আস্কড টু গো। সিদ্ধার্থ মজুমদার রিজাইন করেছেন। একাধিক এরকম যারা, রামানুজ গঙ্গোপাধ্যায় মধ্যে শিক্ষা পর্ষদে, তিনি রিজাইন করেছেন। শিক্ষা দপ্তরটাকেও পুরো খোল নলছে বদলানো হচ্ছে, যাদের বিরুদ্ধে যা করাপশনে চার্জ আছে। নতুন মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী দায়িত্ব নিলেই আমার নিজের ধারণা পুরো বিষয়টা সামগ্রিকভাবে একটা রূপ নেবে। স্বপন দাশগুপ্ত বিকাশ ভবনে গিয়েছেন, সেই রিপোর্টটাও আমাদের কাছে এসছে। মন্ত্রিসভা হয়তো অচিরেই গঠিত হবে, মানে আমি বলছি বাকি মন্ত্রীরা শপথ নেবেন হয়তো অচিরেই। এই ঘটনার পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে রিমার্কেবল অনেক কিছু ঘটেছে 7 দিন 8 দিনের মধ্যে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যা স্টেপ ফেলেছে, সেটা সত্যি কথা বলতে ঐতিহাসিক স্টেপ। সীমান্ত সমস্যা মেটানোর জন্য নন্দিনী চক্রবর্তীকে ডিপ্লয় করা হয়েছে। 45 দিনের মধ্যে সমস্ত জমি হ্যান্ডওভার শুরু করাবে। ঝড়ের গতিতে সেই কাজ সীমান্ত অঞ্চলগুলোতে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন হচ্ছে। আরো একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে গত পরশুদিন পিজি হসপিটালের একাডেমিক বিল্ডিং এর 8th ফ্লোরে রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্দ্রনীল খান ডক্টর শারদত্ত মুখার্জিকে নিয়ে যে মিটিংটা করলেন, সেই মিটিংটা কিন্তু একটা সুদূরপ্রসারী এফেক্ট আছে। সেখানে দেখছিলাম নারায়ণ স্বরূপ নিগমই কিন্তু স্বাস্থ্য দপ্তরের সচিব হিসেবে কাজ করছেন। অনেকে সমালোচনা করেছেন যে নারায়ণ স্বরূপ নিগম অভয় হত্যাকাণ্ডের সময় ছিলেন, যার সম্বন্ধে এত অভিযোগ, সেই মানুষটাকে কেন সরানো হলো না। আমার নিজস্ব একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে
এইসব অফিসারদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক খারাপ কাজ করিয়েছেন, কিন্তু এদের এফিসিয়েন্সি লেভেলটাকে যদি কোনো সরকার কাজে লাগায়, হয়তো সেই দৃষ্টিভঙ্গি থেকে নারায়ণ স্বরূপ নিগমকে নতুন সরকার কাজে লাগানোর প্ল্যান করেছে। দেখছিলাম যে পিজি হসপিটালে যখন গিয়েছিলেন এবং 41 ছিল, একাধিক হসপিটালের হেডদের ডাকা হয়েছিল, সেখানে অনেক কিছু মেসেজ দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আমি ডিটেলে আলোচনায় যাচ্ছি না। কিন্তু আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন খুব দ্রুত কতগুলো ঘটনা ঘটেছে আমি দেখছিলাম, যেখানে পরিষ্কার সেগুলো ঘোষণাও হয়েছে যে হাসপাতালের মধ্যে কোনো প্রাইভেট ব্যবসা চলবে না। প্রত্যেক হসপিটাল কর্মীকে উইদিন দিস মান্থ প্রত্যেকে কালার্ড ফটোগ্রাফ সহ তাদের আইডেন্টি কার্ড নির্দিষ্ট রঙের ফিতেতে গলায় ব্যাচ পরে থাকতে হবে। নির্দিষ্ট টাইমে ডাক্তার স্বাস্থ্যকর্মীরা ঢুকবেন এবং ঠিক পাশাপাশি কোনো রকম দালালরা চলবে না। সমস্ত অ্যাম্বুলেন্সগুলো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, যা ইচ্ছে তাই করার প্রবণতা বন্ধ করতে হবে, বিভিন্ন রেফার করার পুরো ব্যাপারটা বন্ধ করতে হবে এবং একাধিক নতুন বেড আরো তৈরি করার ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুব দ্রুত সেটা রূপায়িত হবে। স্বাস্থ্য সচিব, অধ্যক্ষ, উপাধ্যক্ষদের ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে কোনো সময় যে কোনো হসপিটালে সাডেন ভিজিট হবেন, তৈরি থাকবেন, যাতে সবকিছু ঠিকঠাক থাকে সেটা দেখতে হবে। এই যে জার্কটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি দেখছিলাম অগ্নিমিত্রা পল ন্যাশনাল মেডিকেল কলেজে বুধবার রাতেই পৌঁছে গেছে এবং একটা হসপিটাল ধরে পুরো এরিয়া সার্চিং করেছেন এবং করেই সেখানে যা মেসেজ দেওয়া দিয়েছে। আমি দেখছিলাম কৌস্তব বাগচি তিনি বিএন বোস হসপিটালে যাচ্ছেন, বারাসাতের বিধায়ক তিনি বারাসাত হসপিটালে যাচ্ছেন, রত্না দেবনাথ তিনি ঘোলা পানির স্টেট জেনারেল হসপিটালে যাচ্ছেন। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে নারায়ণ স্বরূপ নিগম, তিনি একসঙ্গে গতকাল অনেক রাতে ন্যাশনাল এনআরএস নীলরতন সরকার হসপিটাল, আজিকর মেডিকেল কলেজ হসপিটাল, ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল রাত্রিবেলা ভিজিট করছেন। দেখেছেন কোনোদিন নারায়ণ স্বরূপ নিগম তো দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সচিব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, তিনি রাত্রিবেলা বেশ রাতে তিনি যাচ্ছেন বিভিন্ন হসপিটালগুলো ভিজিট করতে, কোথায় ল্যাবস আছে, কোথায় সমস্যা আছে, কোথায় গাফিলতি আছে, কোথায় কোথায় বিভিন্ন লোকজনের পাশ কাটানোর প্রবণতা আছে। এই ভিজিটটা প্র্যাকটিক্যালি অ্যাডমিনিস্ট্রেশন একটা জার্ক দেওয়া এবং এমার্জেন্সিতে সবসময় চিকিৎসক স্বাস্থ্যকর্মী থাকতে হবে, তার জন্য একাধিক রিক্রুটমেন্ট হবে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে দেখছিলাম ইন্দ্রনীল খান তিনি পৌঁছে গেছেন। তো সমস্ত বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে যারা নিয়ার বাই যে হসপিটাল আছে তার হসপিটালগুলোকে সাডেন ভিজিট করবেন এবং সেই সাডেন ভিজিটে যেগুলো অবজারভেশন আসবে দ্রুত নারায়ণ স্বরূপ নিগমের কাছে পৌঁছবেন। এই যে প্রশাসনকে অ্যালার্ট করার ক্ষেত্রে এই ভূমিকাটা যদি একটা সরকারের থাকে, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি মানুষের মনে আস্থা যেমন ফেরে, মানুষ উপকারটাও পায়। যেমন গতকাল আমি দেখছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার থেকে সম্মত ঘোষণা করছিল যে কোনো অটো, কোনো টোটো, কোনো টোল ট্যাক্স, কোথাও কোনো এক্সট্রা টাকা দেওয়া যাবে না, কোনো পার্কিং এর জন্য অ্যাডিশনাল টাকা দেওয়া যাবে না। যারা তোলাটা তুলতেন, যারা ঘুষটা তুলতেন, তাদের খুব সংকট হলো, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পাবলিকের বেনিফিট হলো। সেটার জন্যই তো একটা সরকারকে মানুষ নির্বাচিত করে। গত 15 বছর ধরে সেটা আমরা ভুলতে বসেছিলাম। যে কোনো ক্ষেত্রে অ্যাডিশনাল টাকা পেমেন্ট করার যে প্রবণতা, সেটা কিন্তু 8 দিনের মধ্যে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছে যে ইটস টাইম টু সে গুড বাই, যে না আর এভাবে যা ইচ্ছে তাই করার রাজত্ব এটা চলবে না। আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে আমি সেই ঘটনাটা বলবো, যেখানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আমার চোখে লাগলো বলে বাংলা বার্তার দর্শকদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো। মিঠুন চক্রবর্তী, আপনারা জানেন নরেন্দ্র মোদীর খুব স্নেহভাজন অভিনেতা বাংলা, সেই মানুষটি শুভেন্দু অধিকারীকে ফোন করেছেন, সম্ভবত আমি যে রিপোর্টটা পেলাম, দেখা করতে চান। শুভেন্দু অধিকারী বলেছেন না, আমি যাবো আপনার সঙ্গে দেখা করতে। গিয়েছিলেন দেখা করতে এবং সেই দেখা সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের সামনে মিঠুন চক্রবর্তী এসে শুভেন্দু অধিকারীকে দরাজ গলায় সার্টিফিকেট দিলেন, বললেন বাংলা তার সেরা মুখ্যমন্ত্রীকে পেয়েছে। সত্যি কথা বলতে একটু ভালো করে ভাবছিলাম যে একজন মুখ্যমন্ত্রী এত দ্রুত কনফিডেন্সটা মানুষের নিতে পারে, চালু রাখতে হবে। যদিও এই কথাটা বলেই বলছি, 11 তারিখ গত সোমবার দিন, যদি ভুল না বলি 11 তারিখ হবে, 11 তারিখ নবান্নে গিয়েছিল। সেখান থেকে প্রথম ক্যাবিনেট মিটিং, তারপর একটা করে পুলিশের সঙ্গে মিটিং, সমস্ত আইএস অফিসারদের সঙ্গে মিটিং, সমস্তগুলো করে 11, 12, 13, 14, 15, 16 প্র্যাকটিক্যালি 6 দিনের মধ্যে ইন্টার অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু নড়িয়ে দিয়েছে। গতকাল আমি দেখছিলাম যে ফলতার ওই মিটিং করার পর ডায়মন্ড হারবার, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, যেখানে 7 লাখে ভোটে জেতার একটা বাজে কালচার তৈরি করেছেন, জালিয়াতি ভোট, লুম্পেনাইজেশন করেছেন, সেই ডায়মন্ড হারবারকে দিয়েই প্রশাসনিক সভা শুভেন্দু অধিকারী শুরু করলেন। অধিক রাতে চলে গেলেন নন্দীগ্রামে, সেখানে পূর্ব মেদিনীপুরে বিধায়কদের সঙ্গে মিটিং করে তারপর সম্ভবত কাঁথির বাড়িতে ফিরলেন। আমি দেখছিলাম 20 তারিখ 21 তারিখ পর দুর্গাপুরে প্রশাসনিক সভা করবেন, তারপর নর্থ বেঙ্গলে চলে যাচ্ছেন, সেই নর্থ বেঙ্গলে গিয়েও সেখানে প্রশাসনিক সভা করবেন। যে প্রশাসনিক সবার আগে নিশীথ প্রামাণিক রাজ্যে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরকন্যাতে গতকালই মিটিং করে পরিষ্কারভাবে বলে দিয়েছেন দি অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু অ্যাক্ট। অন্তত পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরকন্যা তো মমতা বন্দ্যোপাধ্যায় ভুলিয়ে দিয়েছিলেন, একটা সেক্রেটারিয়েট আছে, কোনো মন্ত্রী বসতেন না, বড় পর্যায়ের সচিব বসতেন না। নিশীথ প্রামাণিক সেখান থেকেই অপারেট করবেন, সময় বলছে হয়তো সেটাই অপারেট করবেন। তার প্রথম দিনটা গতকাল শুরু হলো উত্তরবঙ্গে। একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নতুন সরকার নিচ্ছে। মানুষের প্রচুর প্রত্যাশা নিয়ে যেমন একটা সরকার নির্বাচিত হয়েছে, সেই সরকারের ডেলিভার করার দিকটাও যদি এই দ্রুততার সঙ্গে হয়, খুব দ্রুত একটা সরকার কিন্তু কনফিডেন্সটা আর্ন করবে এবং কনফিডেন্স আর্ন করলে তখন এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে তার প্রভাব পড়বে। পুলিশ বলুন, ডাক্তার বলুন, নার্সিং স্টাফ বলুন, স্কুলের শিক্ষকরা বলুন, সবাই একযোগে কাজ করাটা শুরু করলে তবেই না একটা ভালো সরকার চলবে। আমি এই প্রতিবেদন শেষ করার আগে আবার বলছি, সোমবার দিন পরবর্তী ক্যাবিনেট মিটিং,
এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে এমন কিছু সিদ্ধান্ত ঘোষিত হতে পারে, আমার নিজের ধারণা, আমার কোনো সূত্র বলিনি, সেটা কিন্তু আরো বড় স্টেপের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ। সবের ওপর বলছি, একটা সরকারকে ফুল মার্কস দেওয়ার মতো কাজ করেছেন এই গত 6 দিনে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাকিয়ে তাকিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে যে কাজটা আমি করতে পারতাম আমি তো করিনি, শুভেন্দু সেটা করে দেখাচ্ছে। জ্বলছেন, রাখছেন, ফুঁসছেন, কিন্তু কিছু করার নেই। যে নোংরা কালচারের জন্ম দিয়ে গেছেন মমতা অভিষেক এই পশ্চিমবঙ্গের মাটিতে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য মানুষ তো একটু অক্সিজেন চেয়েছিল, যার জন্য 46% ভোট দিয়ে বিজেপিকে সরকার এনেছে। এখন বিজেপি হ্যাজ টু অ্যাক্ট, সেটা অন্তত প্রাথমিকভাবে 6 দিন খুব ভালোভাবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত মন্ত্রিসভা করছে। এখন বাকি কাজগুলো কবে, কিরকম, কিভাবে হবে আমরা নজর রাখবো, এবং তথ্য দিয়ে প্রতিদিন সকাল 8টায় আসবো বাংলার বার্তায়, নজর রাখবো।